কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার নাম হচ্ছে গ্যাস। গ্যাস বলতে কি বোঝায়? সাধারণ তাপমাত্রায় যে পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাকে আমরা বলবো গ্যাস। হ্যাঁ, সাধারণ তাপমাত্রায় যে পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাকে আমরা বলবো গ্যাস। গ্যাস এর বৈশিষ্ট্য কি কি? গ্যাসের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। হ্যাঁ, গ্যাস সংকোচন প্রসারণশীল। গ্যাসকে আমরা চাপ দিলে কি করব? সংকোচন হবে, গ্যাসকে প্রসারিত করতে পারবো। হ্যাঁ, তারপর কি করা যায়? গ্যাস কক্ষ তাপমাত্রায় তরল। গ্যাস কি? কক্ষ তাপমাত্রায় তরল। গ্যাসের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। গ্যাস কক্ষ তাপমাত্রায় তরল। গ্যাস কি? সংকোচন প্রসারণশীল। গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি হয়? বেশি হয়। কারণ গ্যাস কি সরাসরি থাকে না, তাহলে গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে বেশি। হ্যাঁ, এরপর দেখবো বাষ্প। বাষ্পকে বলতে কি বোঝায়? গ্যাসীয় অবস্থায় পদার্থের কোন একটা অবস্থাকে আমরা বলবো বাষ্প। গ্যাসীয় অবস্থায় কোন একটা পদার্থের অবস্থাকে আমরা বলবো বাষ্প। হ্যাঁ, বাষ্প কি ঘটে বলো দেখি? কক্ষ তাপমাত্রায় বাষ্প কঠিন হতে পারে, আবার তরল হতে পারে। বাষ্পের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল গ্যাস অপেক্ষা বেশি থাকে। হ্যাঁ, তারপরে কি হয়? বাষ্প সংকোচন প্রসারণশীল। বাষ্পের মধ্যে কি আন্তঃআণবিক আকর্ষণ বলটা গ্যাস অপেক্ষা বেশি। বাষ্প কি হয়? কক্ষ তাপমাত্রায় কঠিন বা তরল হতে পারে। গ্যাসের মধ্যে এক্সাম্পল কি দিব? মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। হ্যাঁ, বাষ্পের মধ্যে কি দিব? জলীয় বাষ্প। পানির কি জলীয় বাষ্প আকারে থাকে না? আচ্ছা, বাষ্পের উদাহরণ কি? জলীয় বাষ্প। ওকে, তারপর দেখবো আমরা কিছু একক নিয়ে আলোচনা করব। সেটা কি? এসটিপি, এনটিপি। হ্যাঁ, আচ্ছা, এসটিপি এবং এনটিপি। এসটিপি বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এবং এনটিপি কি? নরমাল টেম্পারেচার প্রেসার। এসটিপি তে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এনটিপি হচ্ছে নরমাল টেম্পারেচার প্রেসার। এসটিপি এককে আমরা তাপমাত্রার চাপ কিভাবে পরিমাপ করব? এসটিপি এককে হচ্ছে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। হ্যাঁ, সেলসিয়াস একক থেকে কেলভিন এককে আনতে গেলে আমরা সেলসিয়াস এককের সাথে বা পরিমাপের সাথে 273 যোগ করে কেলভিন এককে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, চাপ কত হবে? 76 সেন্টিমিটার মার্কারি বা কি পারদ চাপ। হ্যাঁ, আচ্ছা, 760 মিলিমিটার মার্কারি। তারপর 101.325 হচ্ছে অ্যাটম। হ্যাঁ, 76 সেন্টিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি এবং 101.325 অ্যাটম। এনটিপি এককে কত? এনটিপি এককে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন এবং চাপ কত? অন অ্যাটম। এরপর কিছু সূত্র দেখবো। হ্যাঁ, সেটা কি? বয়েলের সূত্র। বয়েলের সূত্র, বিজ্ঞানী বয়েলের সূত্র আবিষ্কার করেছে, তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয়েছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র তিনি কি বলছেন? যদি চাপকে যদি তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখা হয় বা ধ্রুব রাখা হয়, তাহলে কোনো গ্যাসের আয়তন হবে ওই চাপ গ্যাসের উপর প্রয়োগকৃত চাপের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, যদি তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখা হয়, তাহলে ওই গ্যাসের আয়তন হবে ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আচ্ছা, সূত্র আকারে কিভাবে লিখবো এটা? ভি সমানুপাতিক 1 / পি ইফ যদি টি কি হয়? কনস্ট্যান্ট হয়। হ্যাঁ, যদি টি কনস্ট্যান্ট হয় তাহলে আয়তন হবে চাপের ব্যস্তানুপাতিক।
আচ্ছা, ব্যস্তানুপাতিক তুলে দিয়ে আমরা একটা ধ্রুবক আনতে পারি, সেটা কি ভি সমান কে ইন্টু 1/p। এখন আর গুণ করলে কি হচ্ছে ভি ইকুয়াল টু কি কে। আচ্ছা, কোনো কিছুই তো ধ্রুবক থেকে লেখা যায়, কি লেখা যায় বলো দেখি, v1 t1 ইকুয়াল টু v2 t2 ইকুয়াল টু কে, ধ্রুবক। হ্যাঁ, এরপরে দেখবো চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লস এই সূত্র আবিষ্কার করেছে, তার নাম অনুসারে করা হয়েছে চার্লসের সূত্র। তিনি কি বলেছেন, হ্যাঁ, যদি চাপ স্থির রাখা হয়, চার্লসের সূত্র কি হয়, চাপ স্থির রাখা হয়, তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস এর সাথে কি হবে, এর 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস করবে। আমি যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করে বৃদ্ধি করি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস এর সাথে 1/273 অংশ বৃদ্ধি করবে। যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে কি করি, হ্রাস ঘটাই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস এর সাথে 1/273 অংশ হ্রাস ঘটবে। আচ্ছা, এটাকে আমি কিভাবে লিখতে পারি, ভি ইকুয়াল টু আয়তন, হ্যাঁ, ইকুয়াল টু কি লেখা যায়, ভি নট প্লাস মাইনাস ভি নট এর 1/273 অংশ। হ্যাঁ, তাহলে সূত্রকে এভাবে লেখা যায়। আচ্ছা, আমি যদি লিখি 1 ডিগ্রির জন্য, 1 ডিগ্রি এর জন্য আয়তন কি লেখা যায়, ভি নট, আয়তন যদি বৃদ্ধি করি, হ্যাঁ, তাহলে ভি নট প্লাস ভি নট এর 1/273 অংশ। হ্যাঁ, যদি হ্রাস করি, বৃদ্ধি, 1 ডিগ্রি এর আয়তন যদি হ্রাস ঘটায়, তাহলে কি হবে, ভি নট মাইনাস ভি নট এর 1/273 অংশ। হ্যাঁ, যদি 2 ডিগ্রি সেলসিয়াস এর আয়তন কি করি, বৃদ্ধি করি, ভি নট প্লাস ভি নট এর 1/273 অংশ। আবার 2 ডিগ্রি, সরি, 2 ডিগ্রি এর আয়তন যদি কি ঘটায়, হ্রাস ঘটায়, তাহলে ভি নট মাইনাস ভি নট এর কত, 2/273। আচ্ছা, তাপমাত্রা কিভাবে প্রকাশ করা হয়, টি ডিগ্রি সেলসিয়াস নেই, স্মল লেটার টি, তাহলে তাপমাত্রা যদি টি নেই, হ্যাঁ, কি নেই বলো দেখি, টি, যদি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করি, বৃদ্ধি করি, বৃদ্ধি করি, হ্যাঁ, যদি বৃদ্ধি করি, তাহলে কি হবে, ভি নট প্লাস ভি নট এর টি ভাগ কত, 273। হ্যাঁ, আচ্ছা, তো হ্রাস করলে কি হবে, ভি নট মাইনাস ভি নট এর মাইনাস ভি নট মাইনাস ভি নট এর টি ভাগ 273। আচ্ছা, এখান থেকে কি কমন নেওয়া যায়, ভি নট কমন নেওয়া যায়, তাহলে কি হবে 1 প্লাস, হ্যাঁ, টি ভাগ 273। হ্যাঁ, এটাই হচ্ছে মেনলি চার্লসের সূত্র। তবে তিনি একটা অনুসিদ্ধান্ত আবিষ্কার করছে, তিনি একটা কি আবিষ্কার করছে, অনুসিদ্ধান্ত। তিনি একটা অনুসিদ্ধান্ত আবিষ্কার করছে, সেটা কি, যদি চাপ স্থির রাখা হয়, তাহলে কোনো গ্যাসের আয়তন হবে ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রা মানে কেলভিন স্কেলে। কোনো গ্যাসের যদি চাপ স্থির রাখা হয়, তাহলে ওই গ্যাসের আয়তন কি হবে, পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, কিভাবে লেখা যায়, ভি সমানুপাতিক টি, পি কি কনস্ট্যান্ট, মানে চাপ হচ্ছে কনস্ট্যান্ট। এটা থেকে কি লেখা যায়, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট নিব, ভি ইকুয়াল টু কে টি, ভি ভাগ টি ইকুয়াল টু কে। এখান থেকে লেখা যায় ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল টু ভি টু ভাগ টি টু ইকুয়াল টু কে।
এটা হলো চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। এখন লিখবো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। বয়েলের সূত্র কি পাইছি? যদি তাপমাত্রা স্থির থাকে পি সমানুপাতিক 1/v অথবা v সমানুপাতিক 1/p, হ্যাঁ, p কনস্ট্যান্ট। আচ্ছা, তারপর চার্লসের সূত্র কি পাইছি? v সমানুপাতিক t, p কনস্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, এই সূত্র দুটাকে আমরা একসাথে কি লিখতে পারি? v সমানুপাতিক 1/p ইন্টু t। আচ্ছা, এখান থেকে কি লেখা যায়? v সমানুপাতিক t ভাগ p, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট নিব, v ইকুয়াল টু k ইন্টু t ভাগ p। এদিক নিয়ে আসলে কি হবে? vp ভাগ t ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে কি লেখা যায়? v1 p1 ভাগ t1 ইকুয়াল টু v2 p2 ভাগ হচ্ছে t2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। এরপর দেখবো অ্যাভোগাড্রোর সূত্র। তিনি কি বলেছেন? যদি চাপ এবং তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে বা ধ্রুব থাকে তাহলে ওই গ্যাসের আয়তন হবে তার মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক এর। যদি চাপ এবং টি কি থাকে? কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, যদি চাপ এবং তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাহলে কোন গ্যাসের আয়তন হবে তার মোলের সমানুপাতিক। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এখন আমরা তিনটা সূত্র পাইলাম, কি কি? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এই তিনটা সূত্রের সমন্বয়ে কি করব? আদর্শ গ্যাসের সমীকরণ আনবো। কি করব? আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সূত্র কি? তিনটা সূত্র কি পাইছি? বয়েলের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক 1/p, ভি চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি, অ্যাভোগাড্রোর সূত্র ভি সমানুপাতিক এন। আচ্ছা, এই তিনটা সূত্রকে আমরা একসাথে কিভাবে লিখতে পারি? ভি সমানুপাতিক 1/p, হ্যাঁ, ইন্টু কি? টি ইন্টু এন। হ্যাঁ, এখান থেকে কি লেখা যায়? ভি সমানুপাতিক এন টি ভাগ পি। আচ্ছা, সমানুপাতিক চিহ্ন থেকে আমরা একটা কনস্ট্যান্ট আনবো, সেটা কি? ভি ইকুয়াল টু কে এন টি ভাগ পি। আচ্ছা, যদি এখানে স্থির তাপমাত্রায় 1 এটম চাপ প্রয়োগ করা হয় এবং কি হয় 1 মোল আয়তন পাওয়া যায়, তাহলে আয়তন হবে 1 লিটার, যেটাকে আমরা বলতে পারি সার্বজনীন ধ্রুবক আর। সার্বজনীন ধ্রুবকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দিয়ে। অতএব লেখা যায় ভি ইকুয়াল টু আর এন টি ভাগ পি। অথবা আর গুণ করো, পি ভি ইকুয়াল টু এন আর টি। এটাই হলো আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়াল টু এন আর টি। সমস্যা 1 নাম্বার কি বলছি? স্থির তাপমাত্রা ও 1 এটম চাপে কোন নির্দিষ্ট ভরের অক্সিজেনের আয়তন 3.15 লিটার হয়। ওই গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.50 এটম হয়, তখন ওই গ্যাসের আয়তন কত? হ্যাঁ, আচ্ছা, সমাধান করব। 1 নম্বর প্রশ্নের সমাধান কি বলছে? স্থির তাপমাত্রা। স্থির তাপমাত্রা বললে আমরা কি বুঝবো? বয়েলের সূত্র। বয়েলের সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে বা অপরিবর্তিত থাকে। তাহলে গিভেন বা দেওয়া আছে কি কি প্রশ্নে?
দেওয়া আছে 1 অ্যাটম চাপ, তার মানে কি P1 ইকুয়াল টু 1 অ্যাটম। হ্যাঁ, আচ্ছা আর কি দেওয়া আছে অক্সিজেনের আয়তন, তাহলে V1 ইকুয়াল টু 3.15 লিটার। V1 ইকুয়াল টু কত 3.15 লিটার। ওই গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.50 অ্যাটম হয়, তাহলে P2 কত, P2 দেওয়া আছে 2.50 অ্যাটম। হ্যাঁ, ওই গ্যাসের আয়তন কত, তার মানে পরবর্তী আয়তন V2 ইকুয়াল টু কত হট। আমরা কি জানি বয়লের সূত্র, P1 V1 ইকুয়াল টু কি P2 V2। আমার কি কি মান দেওয়া আছে, P1 এর মান দেওয়া আছে 1, V1 এর মান দেওয়া আছে 3.15, P2 হচ্ছে 2.50 গুণন V2, অর্থাৎ V2 কি লিখতে পারি 3.15 ভাগ 2.50, ক্যালকুলেট করে জানবে তাই আনসার। হ্যাঁ, এরপর দেখবো সমাধান 2। 2 নম্বর সমাধান প্রশ্ন কি বলছে, একটি গ্যাসের তাপমাত্রা 70°C বাড়ানোর ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে তার মানে কি গ্যাসের চাপ কি কনস্ট্যান্ট, এটা কোন সূত্র চার্লসের সূত্র। আচ্ছা, কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেল, আয়তন V1 ইকুয়াল টু যদি আমরা 2 লিটার ধরি তাহলে V2 কত, V2 হচ্ছে 4 লিটার, আবার V1 যদি 4 লিটার ধরি তাহলে V2 হচ্ছে 8 লিটার। হ্যাঁ, তাপমাত্রা কত বৃদ্ধি পাবে পার্থক্যটা চাইছে, তার মানে কি পরবর্তী তাপমাত্রা আমাদের বের করতে হবে। হ্যাঁ, গিভেন দেওয়া আছে কি কি, দেওয়া আছে কি কি প্রশ্নের মধ্যে তাপমাত্রা, তাহলে T1 ইকুয়াল টু কত 17°C, সেলসিয়াস থেকে কেলভিন আনতে গেলে কি করব 273 যোগ করব, তাহলে 7 আর 3 10, 10 এর 0 হাতে 1, 8 9 290 কেলভিন। তারপর কি দেওয়া আছে গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেল, তার মানে কি V1 ইকুয়াল টু কত V লিটার, আমরা তো জানি না প্রথম অবস্থায় তার আয়তন কত ছিল, তাহলে কি ধরবো V1 লিটার। V2 ইকুয়াল টু কত দ্বিগুণ হয়ে গেছে, মানে আগের তুলনায় 2 গুণ, তো আগে V1 নিচ্ছি তাহলে দ্বিগুণ করলে কত 2V লিটার। হ্যাঁ, আচ্ছা তারপর কি বলছে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, মানে T1 T2 ইকুয়াল টু হট। চার্লসের সূত্র আমরা কি জানি V1 ভাগ T1 ইকুয়াল টু কত V2 ভাগ T2। কি কি দেওয়া আছে, V1 এর মান কত V লিটার, T1 হচ্ছে 290 কেলভিন, V2 হচ্ছে 2V T2। আচ্ছা বার করি, T2 ভাগ কত 290 ইকুয়াল টু কত 2V ভাগ V কাটা। হ্যাঁ, তাহলে T2 ইকুয়াল টু কি পাচ্ছি আমরা 2 গুণন 290 গুণ করলে কত হচ্ছে 2 শূন্য শূন্য 9 দুগুণে 18 8 হাতে 1 2 দুগুণে 4 আর 1 5, তাহলে T2 হচ্ছে 580 কেলভিন। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে চাইছে কত তাপমাত্রা কত বৃদ্ধি ঘটবে, বলে না যে পরবর্তী তাপমাত্রা কত বৃদ্ধি বা হ্রাস, আমরা কিভাবে বাইর করি পার্থক্য করি না আদি থেকে শেষ বা শেষ থেকে আদি, তাহলে T2 কত চাইছে ডেল টি ইকুয়াল টু হট। হ্যাঁ, ডেল টি মানে কি T2 ডেল টি ইকুয়াল টু কি T2 মাইনাস T1, T2 কত পাইছে 580 কেলভিন, তো না একটু আগে পাইলাম 580 কেলভিন থেকে T1 কত 290। হ্যাঁ, বিয়োগ করে যা ফলাফল আসবে তাই আনসার। এরপর দেখবো সমাধান 3। আচ্ছা, সমাধান 3 কি বলছে প্রশ্ন, 750 মিলিমিটার পারদ চাপে 70°C তাপমাত্রা কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 225 ঘন মিলিমিটার হয়। হ্যাঁ, তাহলে প্রমাণ অবস্থা আয়তন কত, আমরা কি দেখছি বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়ে কি সূত্র পাইছি P1 V1 ভাগ T1 ইকুয়াল টু কি P2 V2 ভাগ T2, তাই না। আচ্ছা, তাহলে দেওয়া আছে আমাদের কি কি করতে হবে চাপ, তাহলে P1 ইকুয়াল টু কত 750 মিলিমিটার মার্কারি, তাই না। আচ্ছা,
তারপর কি দেওয়া আছে, T1 হচ্ছে 17°C, তাহলে T1 হচ্ছে 17 যোগ 273, কত হচ্ছে 290 কেলভিন। আচ্ছা, আর কি দেওয়া আছে, তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন কত হয়, V1 225 মিলিমিটার, মিলিমিটার থেকে লিটারে আনতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, প্রমাণ অবস্থায় আয়তন কত, প্রমাণ অবস্থায় তাপমাত্রা কত পাও, তোমাকে সূত্র সলভ করতে গেলে কি করতে হবে, P1 ভাগ T1 ইকুয়াল টু কত, P2 ভাগ T2। আমাদের মেনলি আয়তন চাইছে, তার মানে কি V2 বের করতে হবে। V2 বের করতে গেলে বাকিগুলোর মান লাগবে না, তোমার দেওয়া আছে P1 আছে, V1 আছে, তারপর কি T1 আছে, এরপরে কি লাগবে, T2 লাগবে, তারপরে কি P2 লাগবে। তো প্রমাণ অবস্থায় চাপ কত, এসটিপি অবস্থায়, প্রমাণ অবস্থায় চাপ কত পাইছি, 760 মিলিমিটার মার্কারি পাইছি না। আচ্ছা, এই যে এসটিপি আর এনটিপি তে বলা আছে 76 সেন্টিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি, 101.325 কি অ্যাটম। আচ্ছা, তাহলে প্রমাণ অবস্থায় চাপ আমরা পাই, তবে প্রমাণ অবস্থায় তাপমাত্রা কত পাইছি, 273 কেলভিন, যা T2। এখন মান বসালে আমরা V2 ইকুয়াল টু হট বের করতে পারবো। তাহলে V1 এর মান কত, V1 হচ্ছে 225 কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে, 0.225 লিটার, গুণন P1 কত 750, হ্যাঁ, ভাগ T1 কত 290 ইকুয়াল টু P2 কত, P2 হচ্ছে 760, V2 তো বাইর করতে হবে আমাদের, T2 হচ্ছে 273, ক্যালকুলেট চাপলে আনসার বের হয়ে আসবে। এরপর সমস্যা 4, কি বলছে, 27°C তাপমাত্রা এবং 102 কিলো প্যাসকেল চাপে 250 মিলিলিটার মিথেন গ্যাসের ভর কত, মানে স্মল এম চাইছে। হ্যাঁ, আমাদের কাছে কি চাইছে, স্মল এম দেওয়া আছে কি, T1 ইকুয়াল টু 27°C, এখান থেকে কেলভিনে কত আসবে, 27 যোগ 273 কেলভিন ইকুয়াল টু 300 কেলভিন। হ্যাঁ, আচ্ছা, তারপরে প্যাসকেল মানে কি, চাপ ইকুয়াল টু কত, 101 কিলো প্যাসকেল, আমাদের এটা অ্যাটমে আনতে হবে, তার মানে কি 101 ভাগ কত, কি পাইছে, এসটিপি তে চাপ 101.325 অ্যাটম। হ্যাঁ, আচ্ছা, তারপর কি দেওয়া আছে, ভি ভি ইকুয়াল টু কি দেওয়া আছে, 250 মিলিলিটার, তার মানে এটা লিটারে আনতে হবে, 250 ভাগ কত, 1000 লিটার। হ্যাঁ, মিথেন গ্যাসের ভর চাইছে কি, এম ইকুয়াল টু হট, তো এম এর মান আনতে হলে কি মোল এন থেকে আনতে হবে না। আচ্ছা, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি, পিভি ইকুয়াল টু এন আর টি। হ্যাঁ, পিভি ইকুয়াল টু কি জানি, এন আর টি, তাহলে এন থেকে কি পাবো, পিভি ভাগ আর টি, আর এর মান কি, সার্বজনীন ধ্রুবক মুখস্থ, তাহলে আর এর মান কি, আর থেকে কি জানি বলতো, আর ইকুয়াল টু 0.0821, এর একক কি, লিটার অ্যাটম পার মোল, হ্যাঁ, পার কি কেলভিন, আর এর একক কি পাচ্ছি, লিটার অ্যাটম পার মোল পার কেলভিন। এটা থেকে বোঝা যায় আমাদের আয়তন আনতে হবে লিটার এককে, চাপ আনতে হবে অ্যাটম এককে, এবং মোল মানে এন এর মানটা আনতে হবে কি মোল এককে, এবং তাপমাত্রা আনতে হবে কেলভিন স্কেলে। হ্যাঁ, আচ্ছা, মান বসা দিব, পি এর মান কত, 101 ভাগ কত, 101.325, ভি এর মান কত হচ্ছে 250 ভাগ 1000, তার মানে 0.250 লিটার। হ্যাঁ, তারপরে কত, আর এর মান 0.0821 গুণন টি এর মান কত 300 কেলভিন। হ্যাঁ, এখান থেকে আমরা মোল পাবো। মোল কাকে বলে, আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় তাই মোল, তো না। আচ্ছা, মিথেন গ্যাসের ভর বলতে, তাহলে মিথেন গ্যাসের সংকেত কি, CH4, তাই তো। আচ্ছা, এর তাহলে এর আণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর কত 12, হাইড্রোজেনের 1 গুণন পরমাণুর সংখ্যা 4, তাহলে 12 আর 4 কত 16, তাহলে মিথেনের আণবিক ভর কত 16
গ্রাম। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যে এদের মানটা পাবো আমরা কি বলতে পারি যে 1 গ্রামের জন্য, হ্যাঁ, বা 1 মোলের জন্য পাওয়া যায় কত? 1 মোলের জন্য পাওয়া যায় এই অ্যান্সারটা, হ্যাঁ, তারপরে 16 গ্রামের জন্য পাওয়া যাবে এই অ্যান্সারটাকে 16 দিয়ে ভাগ করলেই আমরা ফলাফল পাবো। আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, আমরা মোল সংখ্যা n ইকুয়াল টু পাই W ভাগ m। W তে গ্রাম এককে এবং এই m টা হচ্ছে আণবিক ভর। এখান থেকে যে n এর মানটা পাবো এখানে বসাই দিব, গুণন m তে কি আণবিক ভর, আণবিক ভর কত 16 ইকুয়াল টু W, ফলাফল পাবো।